এই দুর্নীতির অভিযোগে সিবিআই, ইডি তারা তদন্ত করছিল। তাদের চিহ্নিত করা মাত্র 264 এবং 96 জন অযোগ্য চিহ্নিত করতে পেরেছে তারা। তাই এই মাত্র কয়েকজনের জন্য 32,000 জনের চাকরি বাতিল হতে পারে না। 9 বছর পর মানে 2016 সালে তারা এরা চাকরি পেয়েছিলেন। যারা আজকে আনন্দে উদ্ভাসিত তারা চাকরি পেয়েছিলেন 2016 সালে। 2025-এ তাদের চাকরি গেলে বিরাট একটা প্রভাব পড়তে পারে। তাই আজকে সেই 2023-এর নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। আজকে আনন্দে কারো চোখে জল, মিষ্টি মুখ, আলিঙ্গন সমস্ত হচ্ছে হাইকোর্ট চত্বরে। দেখুন আনন্দের ছবি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় খারিজ হওয়ার পরে কোর্ট চত্বরে, হাইকোর্ট চত্বরে বহু শিক্ষক তারা উপস্থিত ছিলেন এবং তারা এই পালন করছেন। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, ওই বিষয়টা আরেকবার জানতে চাইবো। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন, 264 এবং 96, তার বাইরে আর কোনো অযোগ্য চিহ্নিত করতে পারেনি ইডি বা সিবিআই। একেবারে তাই। আদালত ডিভিশন বেঞ্চের চোখে চিহ্নিত দাগি 264, সিবিআই এবং ইডি তাদের তথ্য বলছে। একই সঙ্গে 96 জন যারা ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিল, সেই সংখ্যাও তারা কিন্তু এজলাসে জমা দিয়েছিল। এই 264 এবং 96 যে চাকরি চিহ্নিত অযোগ্য ছিল তাদের কিন্তু ইতিমধ্যেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, এমনটা আদালতে জানিয়েছে প্রাথমিক বোর্ড। যদিও 264 যারা ট্রেন্ড ছিল তারা সুপ্রিম কোর্টের আদেশে আবার তারা রিইনস্টেট হয়, তারা নিজের চাকরিতে পুনরায় ফিরে এসছে। এই অবস্থায় চিহ্নিত দাগি বা কারা অযোগ্য এটা চিহ্নিত করার যাদের উপরে দায়িত্ব ছিল সেই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বা ইডি তারা নির্দিষ্ট করে তথ্য তুলে আনতে পারেনি। তাদের শুধু ইনভেস্টিগেশন নয়, তারা চার্জশিট জমা দিয়েছে, তারপর অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে এবং বেশ কিছুটা সময়, অনেকটা সময় তারা পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ট্রুথফুল কিছু তুলে আনতে পারেনি। কাজেই এখন যা দাঁড়ালো, অর্থাৎ একক বেঞ্চ 2023 সালে 12 মে যে জাজমেন্ট দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তত্ত্বাবধায়ক বিচারপতি, সেই জাজমেন্টে বলা হয়েছিল অ্যাপটিটিউড টেস্ট হয়নি। কিন্তু অ্যাপটিটিউড টেস্ট হয়নি তার প্রামাণ্য নথি কোথায়, তথ্য কোথায়? এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার 12 মে 2023-এর জাজমেন্টে সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে ইন ক্যামেরা রুদ্ধদ্বার শুনানিতে বিভিন্ন জেলা থেকে তিনি ইন্টারভিউয়ারদের ডেকেছিলেন, তাদের বয়ান লিপিবদ্ধ করেছিলেন এবং সেই বয়ানে একাধিক ইন্টারভিউয়ার নাকি সাক্ষী দিয়েছিল। যেহেতু ইন ক্যামেরা তাই আমরা নাকি বলছি, কিন্তু জাজমেন্টের কপি থেকে আমরা যেটা দেখেছি এই ইন্টারভিউরা সাক্ষী দিয়েছিল তাদের কাছে অ্যাপটিটিউড টেস্ট কিভাবে নিতে হবে তার কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না, বা এই অ্যাপটিটিউড টেস্ট এটা কি তারা অনেকেই জানে না। কাজেই সিঙ্গেল বেঞ্চের বিচার পর্যবেক্ষণে এটা সামনে এসেছিল বা জাজমেন্টে সামনে এসেছিল অ্যাপটিটিউড টেস্ট হয়নি। প্রাথমিক শিক্ষক নিয়োগের 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া তার যে বিধি, সেই বিধিতে এই নিয়োগ প্রক্রিয়ার একটা অংশ ছিল অ্যাপটিটিউড টেস্ট। কাজেই এই অ্যাপটিটিউড একটু সঙ্গে থাকো, এই ব্যাপারটা নিয়ে আবার আসবো তোমার কাছে কিছুক্ষণের মধ্যেই। ম্যানের কাছে গুড ম্যান হওয়া, গুডউইল তৈরি করা, নিজস্ব একটা ইমেজ জাহির করার জন্য এই রাত তার বলির পাঁঠা করা হয়েছিল এই 32,000 ফ্যামিলিকে। কোনো প্রমাণ ছাড়াই উনি একটা নির্দিষ্ট নিজের চিন্তা ভাবনার উপর কেন্দ্র করে কিছু জনকে ওনার পরিচিত লোক বা ওনার পরিচিত জায়গা থেকে ডেকে এনে এরকম একটা রায় যেটা দিয়েছিলেন, তাই আমরা 3 বছর ধরে আমরা একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আজকে রায় এত কাউন্সিলকে এতদিন ধরে শুনানি দিয়ে এবং সমস্ত কাউন্সিলের যে সাবমিশন সেটাকে রেকর্ড করে এবং সমস্ত দিক বিচার করে আজকে ডিভিশন বেঞ্চ অত্যন্ত দ্রুততার সাথে যে জাজমেন্ট দিয়েছে তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জাজমেন্ট সেটাকে সেটিসফাইড করা হয়েছে
এবং যাদের চাকরি চলে গেছিলো সেই চাকরি বহাল থাকলো। এবং এর সাথে সাথে যেটা সোশ্যাল সাইড আমরা বলবো, কারণ আমি একটি মাত্র অ্যাসোসিয়েশন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলাম, যেই সংগঠন একমাত্র সংগঠন এখানে মামলা লড়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে বেহাল শিক্ষা ব্যবস্থা সেটা নিশ্চয়ই পুনরুদ্ধার হবে। এই শিক্ষকরা যদি তাদের যোগ্যতার সাথে যেভাবে কাজ করেছেন সেটিও ডিভিশন বেঞ্চ রেকর্ড করেছে যে এই শিক্ষকদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ আসেনি। অতএব সেটা আবার বেহাল অবস্থাটা নিশ্চয়ই ফেরত আসবে, এই আশা আমরা রাখতে পারি। এই যোগ্য যেভাবে করা গেল না বলি করা গেল না বলি কি বেনিফিট অফ ডাউট মানবিকতার খাতিরে এই চাকরি বহাল রাখবে? সেটা পুরো জাজমেন্ট না পড়লে বলা যাবে না। তবে সিবিআই এর বক্তব্যটা রেকর্ড করেছে ডিভিশন বেঞ্চে, যেই পোর্শনটা জয় সাহেব পড়েছেন তাতে বলেছেন যে সিবিআই যতদূর পর্যন্ত ইনভেস্টিগেশন করেছেন এবং চার্জশিট জমা দিয়েছেন তার ভিত্তিতে যাদেরকে চিহ্নিত করা গেছে তাদেরকে বাতিল করা হবে। কিন্তু তাছাড়া বাকি সবটাই কিন্তু অ্যাজামশন প্রিজামশনের ওপরেই হয়েছে। সেরকম কোনো কংক্রিট ডেফিনিট যেটাকে বুলেট পয়েন্ট সেটা তথ্য নেই কোর্টের কাছে। সুতরাং এই অবস্থায় এটা করা যাবে না। কার্তিক কুমার রায় আমার সাথে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির। তার মানে এই আইনজীবী যেটা বললেন যে আদালত অনুমান সাপেক্ষে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। অর্ণব, একেবারে তাই। প্রাথমিক শিক্ষকদের যে সংগঠন তাদের তরফে একমাত্র তারাই মামলাকারী ছিল, নির্দিষ্টভাবে সংগঠনের কোনো মামলা করা হয়নি। আমার সঙ্গে রয়েছে আনন্দ হান্ডাবাবু, তাই তিনিও এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ আমি আবারও যেটা বললাম যে একটা দুর্নীতি বা অনিয়ম প্রমাণ করতে গেলে তার সঙ্গে অকাট্য বা প্রামাণ্য কিছু নথি বা তথ্য জমা দিতে হয়। সেই অকাট্য নথি বা প্রমাণের অভাব রয়েছে। সিবিআই বা এজেন্সি যে প্রমাণ দিচ্ছে তাতে 96 জন আর এদিকে 264 জন, এই 360 জনের তথ্য রয়েছে। কাজেই 360 জনের চাকরি বাতিল হয়েছে। কিন্তু এই প্রক্রিয়াটা বাকি এই 32,000 চাকরি বাতিল করার জন্য যে অনিয়ম বা যে দুর্নীতির তথ্য প্রমাণ চাই তা কিন্তু আসেনি। শুধুমাত্র একটাই তথ্য প্রমাণ, অ্যাপটিটিউড টেস্ট হয়নি। কি তথ্য প্রমাণ নেই, শুধুমাত্র আদালতে অভিযোগ এসেছিল। একজন সাংবিধানিক আদালতের বিচারপতি হয়ে একটা রোয়িং এনকোয়ারি করেছিলেন, সেটা জুডিশিয়ারির পক্ষে সঠিক কাজ নয় বলে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ রাখছে। অর্থাৎ একজন বিচারপতি তিনিই যদি অনুসন্ধান করবেন, তিনিই যদি তদন্তের কাজে লিপ্ত হবেন, তাহলে তো একটা সমান্তরাল তদন্ত হয়ে গেল। অর্থাৎ তদন্ত করার দায়িত্ব সিবিআইয়ের, ইডির, তদন্ত করার দায়িত্ব অন্য কোনো এজেন্সির, তদন্ত করার দায়িত্ব আজকে যে ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিচ্ছে, এই ডিভিশন বেঞ্চে 2 বিচারপতি তো কোনো যে তথ্য প্রমাণ অভিযোগ আকারে আসবে বা অভিযোগ আসবে সেটা তো তারা তদন্ত করতে পারেন না। একটা সাংবিধানিক আদালত আর্টিকেল 226 এই সংবিধানের প্রয়োগে তারা নির্দেশ দান করেন, ক্ষমতা তাদের দেওয়া হয়েছে, সেই নির্দেশে কারো চাকরি যায়, কারো চাকরি ফিরে পায়। এই সাংবিধানিক আদালত কখনো একতরফা ঢুকে কোনো রোয়িং ইনভেস্টিগেশন অর্থাৎ একতরফা কোনো তদন্ত করতে পারে না। অর্থাৎ এই যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, একক বেঞ্চের নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট কিভাবে হয়নি, ইন্টারভিউয়ারদের ক্লোজ রুম বা ইন ক্যামেরা তাদের বয়ান রেকর্ড করে, এটা একতরফা হয়েছে। তার কাউন্টার করার সুযোগ পায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মুহূর্তে আদালতে তার কাউন্টার দিতে যায়নি, তাদের যুক্তি ছিল ডিভিশন বেঞ্চে এসে যে তারা ওই বেঞ্চে গেলে কোনো বিচার পেতেন না, তাদের বক্তব্য শোনা হয়নি, তাদের এফিডেভিট দিতে দেওয়া হয়নি। এই জায়গায় অর্থাৎ একটা নিয়োগ প্রক্রিয়া, তার লিখিত পরীক্ষা, এখানে টেট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, টেটের পরপর ধাপ রয়েছে, ইন্টারভিউ হবে, অ্যাপটিটিউড টেস্ট হবে, কাউন্সিলিং হবে, তারপর চাকরি। এই অ্যাপটিটিউড টেস্টের যে নাম্বার, সেই নাম্বারটা অ্যাপটিটিউড না হওয়াতেও তারা অনেকেই পেয়ে গেছেন। এইখানেই বৈষম্য হয়েছে, কিন্তু অ্যাপটিটিউড টেস্ট যে হয়নি, বিচারপতি রোয়িং এনকোয়ারি। এই মুহূর্তে অর্ণব আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, আপনি তো জানেনই যে পর্যবেক্ষণ হাইকোর্ট দিল যে 264 এবং 96 জন এদেরকে অযোগ্য বলে চিহ্নিত করতে পেরেছে সিবিআই এবং ইডি, তার বাইরে নয়। এবং আদালত অনুমান সাপেক্ষে 2023-এ এই নির্দেশ দিয়েছিল চাকরি বাতিলের, চাকরি বহাল রইল। তৃণমূল বলছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, বারবার চাকরি খাওয়ার চেষ্টা করছে, সরকার তো চাকরি দেওয়ার চেষ্টা করে। সরকার চাকরি দেওয়ার চেষ্টা করে, এটা হওয়া উচিত, এটাই তো গভর্নেন্স। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে চাকরি দেওয়ার চেষ্টা করেছে, সৎরঞ্জন অসৎরঞ্জনদের চায়ের দোকান, পানের দোকান, পাড়ার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে ঘুষ নিয়ে, তার প্রভাব
পশ্চিমবঙ্গের মানুষের উপরে পড়েছে, সমাজের উপরে পড়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কথা বারবার পরিষ্কার করেছি, আমরা চাই যারা চাকরি পেয়েছেন যোগ্যতার বলে, যারা কোনো সৎরঞ্জন অসৎরঞ্জনের মাধ্যমে টাকা দিয়ে শিক্ষামন্ত্রীর ফ্ল্যাটে বা তার বান্ধবীর খাটের নিচে কিংবা কোন মন্ত্রীর দেহরক্ষীর বাড়িতে সেই টাকা জমা রেখে চাকরি পাননি, যারা বিভিন্ন সময় চাকরি নিয়ে ছেলেখেলা করেছেন, মানুষের সঙ্গে অপরাধ করেছেন, প্রশাসনিক দুর্নীতি করেছেন, মেধাকে প্রতারণা করেছেন এবং সেই সিস্টেমের মধ্যে থেকে যারা চাকরি পেয়েছেন তারা চাকরি করবেন না। জনগণের ট্যাক্সের পয়সায় এক্ষেত্রেই তো মাত্র ইডি এবং সিবিআই 264 এবং 96 জন অযোগ্য চিহ্নিত করতে পেরেছেন। তাছাড়া তো 32,000 মানুষ যারা চাকরি করছেন তাদের চাকরি বহালই রইল। দেবজিৎ, বহাল যদি থাকে এটা তো ভালো কথা, কিন্তু যোগ্যতমদের বহাল থাকা উচিত, যোগ্যদের বহাল থাকা উচিত। বাকি তদন্ত চলবে, তার মানে তদন্ত শেষ হয়ে যায়নি। এবং মহামান্য ডিভিশন বেঞ্চ একথা বলেননি যে তদন্তটাই শেষ হয়ে গেছে, সবাই সন্দেহের ঊর্ধ্বে। যারা রইলেন তাদের মধ্যে যদি কেউ এইরকম ব্ল্যাক শিপ থেকে থাকেন, তারাও এখন থেকে ভাবতে থাকুন, তাদের কিন্তু চাকরি যেতে পারে। আমরা কারো চাকরি খাওয়ার পক্ষে নই, কিন্তু বেআইনিভাবে দুর্নীতিগ্রস্ত অবস্থায় চাকরি করা এটার আমরা তো প্রতিবাদ করবই, এটাই তো স্বাভাবিক। বেশ। আর ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, লিখেছেন, আজ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল বলে তিনি জানালেন। শিক্ষকদেরও শতত শুভেচ্ছা জানিয়েছেন এবং জানিয়েছেন সত্যের জয় হলো। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, লিখেছেন ব্রাত্য বসু। প্রাথমিকে 32,000 চাকরি বাতিল নয়, প্রাথমিকে 32,000 চাকরি বহাল। যারা নিউজ 18 বাংলায় এই মুহূর্তে চোখ রেখেছেন, এই মুহূর্তের সব থেকে বড় খবর, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ দেওয়া হয়েছিল 2023-এ, 32,000-এর চাকরি গিয়েছিল প্রাথমিকে, ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল। জগবতী